নমস্কার, আমি অঙ্কনা। আজ রয়েছে খেলার খেলা অনুষ্ঠানে। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত। গ্র্যাপলিং এই খেলাটি সম্পর্কে আমরা জানবো অনেক কিছু তথ্য, আর সেই তথ্য জানার জন্যই এই মুহূর্তে আমরা রয়েছি 360 ডিগ্রি স্পোর্টস একাডেমিতে। কথা বলে নেব এখানকার মেন্টরের সাথে, কথা বলে নেব স্টুডেন্টদের সাথে। নমস্কার স্যার। স্যার, একটা জিনিস আপনার থেকে খুব জানতে ইচ্ছা করছে, সেটা হলো যে গ্র্যাপলিং কি, মানে গ্র্যাপলিং খেলাটা ঠিক কি রকম খেলা, সেটা যদি একটু আপনি ডিটেলসে ব্যাখ্যা করে বলেন আমার দর্শকদের। আমি একটুখানি পিছিয়ে আসছি। বেসিক্যালি মার্শাল আর্টস আমরা যেটাকে দেখি, এটা পুরোটাই শুরু হয় হচ্ছে পুরোটা ওয়েপন বেসড এবং যুদ্ধের সময় থেকে। পরবর্তীকালে যখন আমাদের যুদ্ধর পরে যে সোর্ড বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আর কি গানস, সেগুলোকে কন্ট্রোল করাটা একটা রুলস আছে সারা পৃথিবীতে সমস্ত দেশে। তো তখন ক্যারিং অফ গানস বা সোর্ডস ওয়াজ এলিমিনেটেড ফ্রম জেনারেল পাবলিক। তখন কি হয়, তারা তাদের স্কিলটাকে বিভিন্ন ধরনের মার্শাল স্পোর্টসের মধ্যে কম্পিট করার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। সেটাকেই পরবর্তীকালে বিভিন্ন স্টাইলের মধ্যে আসে। তার মধ্যে দুটো ক্যাটাগরি হয়। একটা ক্যাটাগরি হচ্ছে স্ট্যান্ড আপ, আরেকটা ক্যাটাগরি হচ্ছে গ্রাউন্ড বেসড। স্ট্যান্ড আপের মধ্যে আমরা বক্সিং, কিক বক্সিং, কারাটে, কুনফু, তাইকোন্ডো, এইগুলো সমস্ত কিছু তার মধ্যে চলে আসছে। এবার যদি আমরা গ্রাউন্ড বেসড করি, যেখানে কোনো স্ট্রাইকিং নেই, অর্থাৎ যে আমার যেখানে পাটা মাটি থেকে পড়ে যাচ্ছে, সেই জায়গাটায় আমরা কি করতে পারি, বা একজন একজনকে যদি গ্র্যাব করে নিই, ধরে নিই, যেটা অন্য স্ট্যান্ড আপ মার্শাল আর্টসে যেটা অ্যালাউড নয়, সেক্ষেত্রে তখন আমি কী করব। এই ধরনের খেলাগুলোর মধ্যে চলে আসছে জুডো, রেসলিং, ব্রাজিলিয়ান জুজুৎসু, এগুলো বিভিন্ন ধরনের খেলার মধ্যে চলে আসছে, সাম্বো। তো এই সব খেলাগুলো গ্রাউন্ড বেসের মধ্যে চলে আসছে। যখন এই দুটো খেলা একসঙ্গে আলাদা আলাদাভাবে উঠতে শুরু করলো, প্রত্যেকটা ভাগে ভাগে ছিল, তখন এদের মধ্যে হচ্ছে গ্রাউন্ড বেসড খেলার মধ্যে কে সবচেয়ে ভালো। জুডোর লোক জুডোর সাথে খেলছিল, কুংফুর লোক কুংফুর সাথে খেলছিল, কারাটের লোক কারাটের সাথে খেলছিল। তো সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড 1960s শেষের দিকে তখন লং বিচ, ক্যালিফোর্নিয়া একটা চ্যাম্পিয়নশিপ হয় আন্ডার প্রফেশনাল কারাটে অ্যাসোসিয়েশন আমেরিকাতে, যেটা তখনকার দিনে নাম ছিল হচ্ছে প্রফেশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা পরবর্তীকালে কিক বক্সিং হিসেবে বিখ্যাত হয়। তার মধ্যে তখন পরবর্তীকালে মুয়াই থাই প্লেয়ার্সরা, বক্সাররা, তারা প্রত্যেকেই বিভিন্ন লেভেলে তারা কম্পিট করতে শুরু করে। তখন সেই খেলা জেতার জন্য প্রত্যেকে একটা ফিউশন কোলাবোরেটেড স্পোর্টস ট্রেনিং রেজিম শুরু করে, যেটা পরবর্তীকালে কিক বক্সিং হিসেবে বিখ্যাত হয়। এবং সেই অনুযায়ী পরবর্তীকালে বিভিন্ন ফেডারেশন তৈরি হয় কিক বক্সিংয়ের, এবং সেটা স্ট্যান্ড আপ মার্শাল আর্টসের দিকে যায়। গ্রাউন্ড বেসড ঠিক সেরকম, যখন ব্রাজিলিয়ান জিউজুৎসু খুব বিখ্যাত হয়, ব্রাজিলিয়ান জিউজুৎসুটা আসে অ্যাকচুয়ালি জুডো থেকে, এবং জুডো আসে হচ্ছে জাপানিজ জিউজুৎসু থেকে। তো সেই জুডোর কিছু কিছু টেকনিক, দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে থ্রোয়িং টেকনিক, একটা হচ্ছে গ্রাউন্ড টেকনিক। তো যখন থ্রোয়িং টেকনিকটা রয়েছে, সেটা তারা দুটোই ছিল আন্ডার জুডো রুলস। তখন বিফোর অলিম্পিক প্রথমে পুরোটাই একসঙ্গে ছিল, যেটা গ্রাউন্ড টেকনিকটাকে বলা হতো নেওয়াজা। মানে ওয়াজা মানে হচ্ছে টেকনিক, বা তো গ্রাউন্ড টেকনিক। তো সেই নেওয়াজা পার্টটা জুডোতে একটুখানি বোধহয় নেগলেক্টেড হওয়া শুরু করে ডিউ টু অলিম্পিকের মধ্যে তারা যাতে স্থায়ী মেম্বার হিসেবে থাকতে পারে, তার জন্য তারা তখন থ্রোয়িং টেকনিক শুরু করে, এবং ডাইরেক্ট লেগ গ্র্যাবিংটা ওরা অ্যালাউ করে না, যেটা রেসলিংয়ে ছিল। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে যে তিনটে নতুন নতুন স্পোর্টস আমরা আলাদা আলাদা করে এমফাসিসটা আলাদা হয়ে যাচ্ছে, অথচ শুরু সব কিছুই জিজুৎসু এবং জুডো থেকেই আসে। তো সেইখানে আমরা কেউ বলছি যে আমরা ডাইরেক্টলি পা কিরম করে নিতে পারি, যেটা আমাদের রেসলিংয়ের একটা মেজর টেকনিক, আপার বডিও রয়েছে। আবার জুডোর মধ্যে রয়েছে থ্রোয়িং টেকনিক্স, যেটা আপার বডি থেকে রয়েছে, এবং গ্রাউন্ড টেকনিক, যেটা একটু নেগলেক্টেড দুটোতেই। সেইখানে ব্রাজিলিয়ান জিউজুৎসু কেম ইনটু দ্য পিকচার, অ্যান্ড দে ক্রিয়েটেড মোর ইন্ট্রিকেসিস অ্যান্ড মোর ডিটেলিং অফ দ্যাট নেওয়াজা পার্ট। তো যখন সেই পার্টটা যখন শুরু হয়, তখন ওটা শুরু হয় যে তার মধ্যে তাহলে কে ভালো। আবার সেই একই গল্প শুরু হয়, এবং সেটা 2010 যখন এমএমের 2010 সালের পর থেকে যখন ওখানে এমএমের বাড়বাড়ন্ত শুরু হয়, মিক্সড মার্শাল আর্ট, যেটার মধ্যে কিক বক্সিং, গ্র্যাপলিং, মুয়াই থাই সমস্ত কিছু একই স্পোর্টসের মধ্যে, একই খেলার মধ্যে, কেজের ভেতর যখন খেলা শুরু হয় থ্রু দ্য চ্যাম্পিয়নশিপ কল্ড UFC, আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ। পরবর্তীকালে তাদেরকে কপি করে আরও বহু বেলাটোর, প্রাইড, এবং আজকের দিনে 1FC, এরকম বহু চ্যাম্পিয়নশিপ শুরু হয়। এবং আজকের দিনে সেটা ইন্ডিয়া লেভেলেও প্রচুর ছোটো ছোটো চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে, এবং বড় বড় প্রফেশনাল চ্যাম্পিয়নশিপও ইন্ডিয়াতে রয়েছে। কি গ্র্যাপলিং আর রেসলিং, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্স হচ্ছে রুলসে। আমরা যেরকম ক্রিকেট খেলি অনেক সময়, যে মাঠের দড়ির ওপারে যদি একবারে বল চলে যায় তাহলে ছক্কা হয়, কিন্তু পাড়ায় যখন ক্রিকেট খেলি তখন ওই দিকে চলে গেলে পরে আউট ধরা হয়। তো সেটা আমরা নিজের মতন করে, সুবিধা মতন করে আমরা সেটার নিয়মটাকে চেঞ্জ করি। বাট দুটো খেলাই ক্রিকেট,
তো সেই জায়গাটার মধ্যে রেসলিংয়ের একটা ছোট্ট একটা পেরিমিটার রয়েছে, যে পেরিমিটারটা হচ্ছে হাই ফোকাস অন স্ট্যান্ড আপ থেকে গ্রাউন্ড টেকনিক অ্যান্ড পিনিং দ্য ব্যাক। আমার পিছনের শোল্ডারটা যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড মাটিতে যদি থাকে, আর রেফারি যদি সেটাকে মনে করে যে হ্যাঁ মাটিতে পড়ে গেছে, সেখানে ওই পিনটাকেই খেলার শেষ হায়েস্ট ধরা হবে। যদি খেলা শেষ ওইভাবে না হচ্ছে, সেক্ষেত্রে রেগুলেটেড যে দুটো পিরিয়ড থাকে, পিরিয়ড 1 পিরিয়ড 2 দুটো থাকে আমাদের রেসলিংয়ে, তো সেক্ষেত্রে এই দুটো পিরিয়ডে টোটাল স্কোর কী হচ্ছে সেই স্কোর অনুযায়ী প্লেয়ার তখন এগিয়ে যায়, তখন স্কোরে ডিসিশন হয়। যখন গ্র্যাপলিং হচ্ছে তখন সেক্ষেত্রে আর তখন এই পিনিং পার্টটা শেষ হলো না, তখন সেক্ষেত্রে 2 পয়েন্ট দেওয়া হয়, দিয়ে বলা হয় যে তুমি পরের পার্টগুলো এবার করতে পারো সব কিছুই, খেলা এখন শেষ হচ্ছে না, অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ দ্য গেম ফর দ্য নেক্সট 4 or 5 মিনিটস অ্যাকর্ডিং টু রেগুলেশন টাইম, যে সেটা সাব জুনিয়র, জুনিয়র না সিনিয়র কী লেভেলে খেলা হচ্ছে সেই অনুযায়ী 4 মিনিট বা 5 মিনিটের খেলা হয়। এবং সেক্ষেত্রে তখন সাবমিশনের অ্যালাউড, ব্যাক থেকে সমস্ত কিছুই অ্যালাউড, ব্যাক পড়ে গেলেই খেলা শেষ এরকম কোনো ব্যাপার নয়। সেই জন্য আমরা ধরে নিতে পারি যে রেসলিং প্লাস বিভিন্ন ধরনের যে ব্রাজিলিয়ান জিউ-জিতসু টেকনিক আছে, সাম্বোর টেকনিক্স আছে, সমস্ত মিলিয়ে যদি একটা টেকনিক নিয়ে একটা টেকনিক নয়, বিভিন্ন টেকনিকের যদি একসঙ্গে একটা জায়গায় নিয়ে আসি, সেই খেলাটার নাম যদি রাখা হয় তার নাম হচ্ছে গ্র্যাপলিং। ইটস মোর অফ আ ফিউশন বেস স্পোর্টস। স্যার, গ্র্যাপলিং আপনি কিভাবে শুরু করেছেন, মানে আপনার গ্র্যাপলিংয়ে আসা কি, অনুপ্রেরণাকে যদি সেটা একটু বলেন। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে গ্র্যাপলিং সম্বন্ধে আমার একেবারেই কোনো ধারণা ছিল না বিফোর 2009। তার আগে পর্যন্ত আমার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি আশিহারা কারাটে থেকে কিয়োকুশিনের পরে যে আশিহারা কারাটে আসে, ফুল কন্ট্যাক্ট কারাটে, মিস্টার দাদি বলসারা যিনি হচ্ছেন কিয়োকুশিন কারাটে বা ফুল কন্ট্যাক্ট কারাটের ফাদার অফ ফুল কন্ট্যাক্ট কারাটে ইন ইন্ডিয়া বলা হয়। তো আমি তার ছাত্র জীবনের প্রথম 10 বছর 80-র দশকে। এবং তার পরবর্তীকালে আমরা ওনার যখন বয়স হয়ে যায় আমরা বুঝতে পারছিলাম না কী করবো, তো আমরা বিভিন্ন ধরনের মার্শাল আর্টস আমরা ট্রাই করছিলাম। আমি পরবর্তীকালে আইকিডো, জুডো, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমি ট্রাই করতে থাকি। এই সময় 2009 সালে আমি জার্মানি ভিজিট করি, এবং জার্মানিতে আমি গিয়ে বিভিন্ন ট্রেনিং করি। তার মধ্যে হঠাৎ করে আমি একটি বড় একাডেমিতে যাই। সেখানে গিয়ে আমি একটা 40,000 স্কোয়ার ফিটের একটা ক্লাব দেখি, যেখানে আমি খুব অবাক হয়ে যাই যে একজন হাফ প্যান্ট পরে, একজন গেঞ্জি পরে একজন টিচার শেখাচ্ছে, সেই আবার লোককে কফি দিচ্ছে, সেই টি শার্ট বিক্রি করছে, সেই সবার সাথে গল্প করছে, যেটা আমরা দেখে অভ্যস্ত ছিলাম না। আমরা ইউজুয়ালি দেখে অভ্যস্ত ব্ল্যাক বেল্ট স্যার, ব্ল্যাক বেল্ট টিচার, তার সাথে কথা বলা যায় না, আনঅ্যাপ্রোচেবল। সেখানে এতটা একটা মিলেঝুলে ব্যাপার হচ্ছে। বিভিন্ন জায়গায় কেউ পোল্যান্ড থেকে আমার সঙ্গে ড্রেস চেঞ্জ করছে ড্রেসিং রুমে, যে হয়তো এর ফাইট রয়েছে রাশিয়াতে, সে এখানে 3 মাসের জন্য প্র্যাকটিস করতে এসে আবার চলে যাবে। এই কালচারটা আমাকে প্রচণ্ডভাবে একটা চেঞ্জের মধ্যে আমাকে উদ্বুদ্ধ করে। বাট এই সুবিধাটা আমাদের এখানে ছিল না, পুরো ইস্টার্ন ইন্ডিয়া কিছু ছিল না। সেই সময় MMA নিয়ে কাজ শুরু হয় নাসিকে, এবং ব্যাঙ্গালোরে পরবর্তীকালে কিছু কাজ শুরু হয়, দিল্লির দিকে কিছু কাজ শুরু হয় পরবর্তীকালে। আর ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম আমরা তখন শুরু করি, এবং আমরা যখন ফেরত এসে শুরু করি আমরা এসপ্ল্যানেডে একটি ব্রাঞ্চ খুলি, এবং সেইখানে আমরা প্রথম 4 মাস আমাদের কাছে কোনো স্টুডেন্ট ছিল না, কেউ বুঝতেও পারতো না আমরা কী শেখাচ্ছি। এবং তার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে MMA কি, এটা কি, ওটা কি। তো আমরা প্রথমের দিকে আমাদের মুশকিল যেটা হয়েছিল যে MMA-টা কম্পিটিশন লেভেলে আমরা পাচ্ছিলাম না, আর কোনো ফেডারেশনও সেই সময় ছিল না MMA-র। গ্র্যাপলিং বা ব্রাজিলিয়ান জিউ-জিতসু যেটা গ্রাউন্ড গেম, সেই দুটোরও কোনো অ্যাফিলিয়েশন নেওয়ার মতন কোনো ফেডারেশন ছিল না, কারণ ন্যাশনাল ফেডারেশন তখন তৈরি হয়নি। 2010 সালে আমরা কিক বক্সিং ফেডারেশনের সঙ্গে যুক্ত হই, কিক বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এবং তার পরবর্তীকালে আমরা গ্র্যাপলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আগে আমরা আসি হচ্ছে ব্রাজিলিয়ান জিউ-জিতসু যেটা ছিল, জিউ-জিতসু ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা ছিল, তাদের ওখানে আমরা গিয়ে ন্যাশনাল খেলি, ন্যাশনাল টিম নিয়ে যাই। সেখান থেকে আমরা এশিয়ার রিজিয়নাল খেলাই। তারপর সেখান থেকে আমরা থাইল্যান্ডে নিয়ে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলাই জিউ-জিতসুর, এবং সেখানেই প্রথম আমার ওয়ার্ল্ড রেফারিং সেমিনার আমি অ্যাটেন্ড করি। এবং পরবর্তীকালে আমি ফিরে এসে ততক্ষণ আমি দেখি যে গ্র্যাপলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার একটা সুযোগ ছিল, এবং আমি তখন সেটার অ্যাফিলিয়েশনটা পশ্চিমবঙ্গে নিয়ে আসি, এবং বিভিন্নভাবে আমি এই জিউ-জিতসু, গ্র্যাপলিং এই খেলাটাকে নিয়ে আমি প্রচার করতে শুরু করি। তো এইভাবে আমাদের গ্র্যাপলিংয়ের শুরু, এবং আশা করি যেভাবে এগোচ্ছে তাদের গ্র্যাপলিং আরও অনেক দূর এগোবে। গ্র্যাপলিংয়ের বিদেশে তো খুব চল রয়েছে, বা সেখান থেকে কেরিয়ার গড়ার একটা খুব ভালো অপরচুনিটি রয়েছে, তো এরকমটা আমাদের ইন্ডিয়ায় কবে আমরা পাচ্ছি, কবে হতে চলেছে, সেই বিষয়ে যদি একটু বলেন। যে কোনো স্পোর্টসই এগিয়ে যায় 3টে কারণে। সেটা হচ্ছে যে আইদার সেটা যে আমাদের যে ফেডারেশন যেটা রয়েছে, স্টেট ফেডারেশন বা ন্যাশনাল ফেডারেশন যারা রয়েছে, তারা কী কী ফেসিলিটি দিতে পারছে আমাদের প্লেয়ারদের। তারা আবার ডিপেন্ডেন্ট থাকে হচ্ছে যে সরকার তাদেরকে কী ফেসিলিটি দিচ্ছে সরকারিভাবে।
সেটা হচ্ছে টুর্নামেন্টের সময় আমরা কীরকম করে কত টাকা আমরা স্টেডিয়াম পাচ্ছি। আমাকে যদি 2 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে পার ডে আমার যদি স্টেডিয়াম বুক করতে লাগে, ন্যাচারালি আমি সেটা স্টুডেন্টের থেকে সেই টাকা আমি তোলা সম্ভব নয়। সেই জন্য তখন কি দরকার থাকে, আমাদের সাবসিডাইজডভাবে যে বিভিন্ন স্টেট থেকে যেরকম করে পায় তারা যদি আমরা পেতে পারি, সেরকমভাবে আমরা খেলাটাকে উন্নতি করতে পারি। তার সাথে সাথে স্পন্সরশিপের একটা মেজর প্রয়োজন রয়েছে, যেটা শুধু স্টেডিয়াম বুক করলেই হয় না, আরও অনেক খরচা রয়েছে। তো সেই খরচগুলো আমরা বিভিন্ন মাল্টিন্যাশনাল সংস্থা বা ন্যাশনাল লেভেলে বিভিন্ন সংস্থা, ইন্ডিয়া লেভেলে বা স্টেট লেভেলে বিভিন্ন ধরনের যারা বড় বড় অর্গানাইজেশন চালাচ্ছেন, বিজনেস হাউসেস রয়েছেন, তারা যদি এগিয়ে আসেন থ্রু দ্য স্পোর্ট, তাহলে পরে আমরা সেইটার ডিস্ট্রিবিউশনটা আমরা প্লেয়ার এবং যারা কোচ রয়েছে, যারা ফেসিলিটিস তৈরি করছে, যারা মিডিয়া রয়েছেন, তো আপনারা ডিডি স্পোর্টস থেকে এসেছেন, দিস ইজ লাইক ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটি আমাদের ছেলেমেয়েরা যেটা পাচ্ছে। শুধু আমাদের ছেলেমেয়ে বলে না, আমার ছেলেমেয়ে বলে না, এই স্পোর্টসে যারা আজকে আছে, যারা আগে ছিল এবং যারা আগামী দিনে আসবে, তাদের একটা বিরাট পথ খুলে যাচ্ছে আজকের এই প্রমোশনটা থেকে, যেটা আমার থেকে অনেক বড়, আমার অর্গানাইজেশন থেকেও অনেক বড়। যারা এই গ্র্যাপলিংয়ে আসতে চাইছেন বা তাদের কেরিয়ার গড়তে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি, আর তারা কোনখান থেকে এই খেলাটাকে শুরু করবে এ বিষয়ে আপনার মতামত? আমরা একটা কথা বলি অ্যাজ কোচ, সেটা হচ্ছে যে 50% অফ ইউর ট্রেনিং ইজ অ্যাচিভড ইফ ইউ স্টেপ ইনটু ফর দ্য অ্যাডমিশন। যে আমি যে প্রথম একটা ডিসিশন নিলাম যে আমার জেনারেল লাইফস্টাইল থেকে আমি বেরিয়ে এসে একটা স্পোর্টস লাইফস্টাইলে ঢুকবো, যেখানে শুধু আমার ইচ্ছা ব্যাপারটা নয়, আমি শুধু ওখানে গিয়ে পৌঁছবো, দেন দ্য কোচ উইল ডিসাইড যে আমি কি খাবো, কখন ঘুমাবো, কীভাবে ট্রেনিং করবো, কী করে ফিজিক্যাল ট্রেনিং করবো, কী টেকনিক্যাল ট্রেনিং করবো, কোন টুর্নামেন্ট খেলবো, কোন টুর্নামেন্ট খেলবো না, টুর্নামেন্টে হারলে কী করবো, টুর্নামেন্টে জিতলে কী করবো, আমার ইমোশনসকে কী করে কন্ট্রোল করবো। এভরিথিং হ্যাজ টু বি গাইডেড বাই আ ভেরি ভেরি প্র্যাকটিক্যাল কোচ, যার কাছে হয়তো কোচিং লাইসেন্স রয়েছে ফ্রম দ্য ফেডারেশন। যদি নাও থাকে, অ্যাটলিস্ট হি শুড বি কেয়ারিং এনাফ যে সে তার স্টুডেন্টকে কীভাবে অ্যাজ আ প্লেয়ার তৈরি করছে, কীভাবে অ্যাজ আ মানুষ তৈরি করছে। কারণ আজকে যে প্লেয়ার, আমার বিশ্বাস কালকে সে শুধুই একজন নন প্লেয়ার হিসেবে সে সমাজকে অনেক কিছু সে ফেরত দিতে পারে, যেগুলো একজন স্পোর্টিং ক্যারিয়ার থেকে সে পেতে পারে। আপনার সব থেকে চ্যালেঞ্জিং ম্যাচ কোনটা ছিল এবং কেন সেটি চ্যালেঞ্জিং ছিল? 2024-এ একটা ন্যাশনাল লেভেলের আমাদের গ্র্যাপলিংয়ের একটা খেলা হয়েছিল। সেখানে অ্যাকচুয়ালি আমার ওই খেলাটা এখনও অবধি আমার কাছে খুব প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। কারণ সেই ছেলেটির সঙ্গে আমার আগে একবার খেলা হয়েছিল, আমি যখন একদম নতুন এই স্পোর্টসে। তখন আমি ন্যাচারালি অতটা জানতাম না, আমার টেকনিক্যাল স্কিল অতটা ভালো ছিল না। আপনার কাছে এখনো পর্যন্ত সব থেকে চ্যালেঞ্জিং খেলা কোনটা ছিল এবং কেন সেটা ছিল? আমার এখনও অবধি যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লেগেছিল এখনও অবধি, সেটা হচ্ছে 2024 সালে একটি প্রফেশনাল খেলা হয়েছিল ন্যাশনাল লেভেলে। সেখানটাতে আমি যখন প্রথমবার পার্টিসিপেট করি, এটা 2019 হবে, সেম ছেলেটির সঙ্গে আবার 2024-এ আমার খেলা হয়। এবার এই 2019-এ আমি খুব নতুন দিকেরই ছিলাম বলা চলে, কারণ একটা খেলা ভালো করে টপ টু বটম জানতে বা শিখতে গেলে মিনিমাম 2 থেকে 3 বছর দিতে হয়। তো আমি যখন আবার 2024-এ ওর সাথে খেলতে গিয়েছি, তখন আমার কাছে প্রচণ্ডভাবে এই ব্যাপারটা চ্যালেঞ্জিং ছিল, কারণ দ্বিতীয়বার আমি ওর মুখোমুখি হচ্ছি। ফলে আমাকে আগের বারের যে হেরে যাওয়ার যে জায়গাটা, সেটাকে আমাকে সাপ্রেস করে আমাকে এগিয়ে আসতে হবে, আমাকে জিততে হবে। তো 2024-এর ওই খেলাটা এখনও অবধি আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং লেগেছে, কারণ তার মাঝখানে আবার লকডাউনও ঢুকে গিয়েছিল, ফলে আমরা অনেক দিন খেলা থেকে ডিট্যাচড ছিলাম। ফলে আমি যখন আবার 2 বছর প্র্যাকটিস করার পরে 2024-এ গিয়ে আবার খেলাটা হলো, ওটা আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল, কারণ মানসিক চাপটাও প্রচণ্ড ওই সময় ছিল। আমাদের খেলায় ফিটনেসটা বড্ড ইম্পর্টেন্ট বলাই চলে, কারণ এখানটাতে কি হয়, শুধুমাত্র যে আমি টেকনিক্স শুধু শিখলাম তা নয়, কারণ আমাদের যেহেতু নানান রকম ম্যানিপুলেশনস হয়, জয়েন্ট ম্যানিপুলেশনস যেগুলো বলছি, যেরকম অনেকটা কুস্তিতে রয়েছে, অনেকটা জুডোতে রয়েছে, কেউ আমাকে পুশ করছে, পুল করছে, আমার ডিসব্যালেন্স করে আমাকে ফেলে দিচ্ছে। ফলে আমার যদি আমার মাসেলের সঙ্গে সঙ্গে আমার যদি সমস্ত শরীরের জয়েন্টসগুলো ভালো করে শক্ত না থাকে বা স্ট্রেংথেন না করি আমি থ্রু আউট দ্য ইয়ার খেলার আগে, তখন কি হয়, ইনজুরির চান্সেস অনেক বেড়ে যায়। ফলে আমাদের থ্রু আউট দ্য ইয়ার প্র্যাকটিস যেমন টেকনিক্যাল হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হচ্ছে, আমাকে ওয়েট ট্রেনিং করতে হয়, আমাদেরকে রানিং করতে হয়, আমাদের কন্ডিশনিং করতে হয়। এইগুলোর মাধ্যমে কি হয়, আমাদের যে ফিটনেসটা, বহুমুখী ফিটনেস বললেও ব্যাপারটা খুব একটা ভুল বলা হয় না, কারণ শুধুই যে খেলার মতন করে টেকনিক্স করলে হবে তা নয়। কারণ আগে অনেকের একটা মিসকনসেপশন থাকে যে আমি শুধু টেকনিক হলেই কি আমার হয়ে যাচ্ছে, না, আমাকে গায়ে জোর রাখতে হবে, আমাকে ওয়েট ট্রেনিং করতে হবে, আমার মাসেল বিল্ড আপ করতে হবে, এবং সরাসরি তাকে শুধু মাসেল বিল্ড আপ করলে হলো না, মাসেলটাকে রিকভারিতে সময় দিতে হবে। এইগুলোর মাধ্যমে যদি
তার ফিটনেস প্রচণ্ড ভালো হয়ে যায় দিনের পর দিন করার পরে পরে। তাতে কি হয় যে যখন খেলা হচ্ছে সেই সময় সাডেন মুভমেন্ট যে কোনো কিছু হতে পারে। সেই প্লেয়ারটা আমার চেয়ে একটু নিম্ন স্তরের হতে পারে, উচ্চ স্তরের হতে পারে, কিছুই বলা যায় না। সে যদি আমার থেকে ভালো প্লেয়ার হয়, সে যদি এমন একটা টেকনিক করলো যাতে করে আমি প্রিপেয়ার্ড ছিলাম না, সেই জায়গাটাকে আমায় যদি প্রিভেন্ট করতে হয় ইনজুরিটাকে, তখন আমাদের এই ফিটনেসটাই কাজে লাগবে। কারণ অ্যাকর্ডিংলি কোন মুভমেন্টটা করলে আমি বাঁচতে পারবো, সেইটা আমার যদি থ্রু আউট দ্য ইয়ার বডিতে না থাকে, সেটা ওই স্ট্রেংথের ট্রেনিং করে হোক, কন্ডিশনিং করে হোক, টেকনিক্যাল স্কিল হোক, বডি ওয়েট ট্রেনিং হোক, এইগুলোর মাধ্যমে যদি না হয়েছে, তখন একটা ইনজুরি চান্সেস থাকে। ফলে আমাদের ফিটনেসটা শুধুমাত্র যে শুধু টেকনিক্যাল স্কিলের ওপরে বেস করে হয় তা নয়, ওয়েট ট্রেনিং, কন্ডিশনিং, রানিং, ডায়েট, অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে। এখানে ইনজুরি থেকে বাঁচার ব্যাপারটায় দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমি কি পারি, আর উল্টো দিকের যার সাথে আমার খেলা রয়েছে সে হঠাৎ করে কী এমন করলে আমি হয়তো জানবো না, বা যেটাকে অ্যাক্সিডেন্টাল কোনো কেস হতেও পারে। আমি আমারটা যে ফিটনেসের দিক থেকে বললাম, উল্টো দিক থেকে যদি বলি যে যখন এমন কোনো ভালো প্লেয়ার এলো এবং সে এমন একটা কিছু করলে আমি জানতাম না বা বুঝতে পারিনি, তখন আমাদের খেলাতে যেমন একটা নিয়ম রয়েছে ট্যাপ করে দেওয়া, যে আমি যখন বুঝতে পারছি না ট্যাপ করে দেবো। এবার একটা টাইমের পরে অপোনেন্ট কি করছে বা আমি কি করছি, তখন দুজনের পুরো জিনিসটা জানে। সেই সময় কি হয় যে ইনজুরি যখন হবে বলে মনে হচ্ছে, আমরা সেই অ্যাকর্ডিংলি মুভমেন্টগুলো অনেক বেশি করে নিচ্ছি। অনেকটা মানে বুঝতে সুবিধা হবে যদি আমি এটাকে গানের সূত্র ধরে বলি। যেমন গান গাইতে গাইতে যা আমাকে গাইতে দেওয়া হবে, আমি যদি গানের শিল্পী হই, যা আমাকে গাইতে দেওয়া হবে আমি সেটাই মোটামুটি প্র্যাকটিস করে গেয়ে দিতে পারবো। এটাও সেরকম, যে আমাকে একটা কিছু টেকনিক আমার অপোনেন্ট অ্যাটাক করছে, আমি সেটাকে অ্যাকর্ডিংলি কী মুভমেন্ট করলে ইনজুরি থেকে বেরিয়ে আসতে পারবো বা আমার ইনজুরি হবে না, সেই জায়গাটা আমি অনেক ভালো করে বুঝে নিতে পারবো থ্রু আউট দ্য প্র্যাকটিস। আমার ফিটনেস এবং আমার যে বডি রিফ্লেক্স যাকে বলছে, যে আমাকে ঠেলা দিলেই আমি যে সামনে প্রেশারাইজ করছি বা প্রেশার ব্যাক করছি, এই রিফ্লেক্সের মধ্যে দিয়ে আমাদের পুরো জিনিসটা ইনজুরিগুলোকে প্রিভেনশনের আমাদের একটা বডিতে রিফ্লেক্স তৈরি হয়। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি প্রত্যেকটা ম্যাচের আগে নিজের মেন্টাল প্রিপারেশন কি করে নাও, সেই বিষয়ে যদি একটু কিছু গাইডলাইন্স দাও। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি খেলার আগে আমি শুধু ভেবে নিই প্রথমে যে আমি আগের যে খেলাগুলোতে জিতেছি বা হেরেছি, সমস্ত খেলার যে পিকচার পারফেক্ট হয় তা নয়। যেই খেলায় হেরেছি সেটা তো আমি হেরেই গিয়েছি, যে খেলায় জিতেছি, যতগুলো এত ন্যাশনাল লেভেলে আমি যতগুলো খেলা জিতেছি, সেগুলোতেও কিছু না কিছু মিস্টেক নিশ্চয়ই হয়, কারণ একদম 100% কখনোই সম্ভব নয়। সেই মিস্টেকগুলোকে আমি যতটা পারি মনে করার চেষ্টা করি, এবং সেম ভুলটা যাতে আমাকে বারবার আর রিপিট করতে না হয়, সেম জায়গাগুলোকে আমি একবার ভেবে নিই। তারপরে আমি আমার মোটিভেশনের জন্য আমার ক্লাসের আমার যারা মানে আশেপাশে প্র্যাকটিস করছে বা আমার পার্টনার যারা, তাদের সাথে প্র্যাকটিস করতে গিয়ে আমার থ্রু আউট দ্য ইয়ার কী এক্সপিরিয়েন্স হয়েছে বা তারা আমার থেকে কি এক্সপেক্ট করে, কারণ সেটাও একটা মানসিকভাবে নিজেকে বুস্ট আপ করতে সুবিধা হয়। চাপের মধ্যে থেকেও ফোকাস কিভাবে ঠিক রাখবে? প্রথমত একটা জিনিস, যে চাপটাকে ট্যাকেল করার জন্য প্র্যাকটিস প্রচণ্ড রকম দরকার। যে আমি সমস্ত রকম যে পজিশনগুলো স্যার বলবেন বা বলেছেন, সেই পজিশনগুলোকে আমি যদি জানি, সেই পজিশনগুলোকে কী করে বেরোতে হবে, বা যে সিনারিওগুলো আমার অপোনেন্ট যদি আমাকে অ্যাটাক করে, সেই সিনারিওগুলো যে আমার জানা থাকে, এবং তার পারিপার্শ্বিক যে সিনারিও হতেও পারে, সেইগুলোকে যদি আমি ভালো করে প্র্যাকটিস করে রাখি, এবং তার পেছনে আমি যদি সময় দিই, শুধু ক্লাসে নয় বাড়িতেও, আমি ভাবছি যে আমাকে আজকে এই জায়গাটা থেকে হয়তো আমার অপোনেন্ট কোনোভাবে ট্যাকেল করে ফেলেছে, আমি কি করলে সেই ট্যাকেলটাকে আমি আটকাতে পারতাম বা আমি আরও বেটার কী করে করতে পারতাম, এইগুলোর ওপরে ভাবাটাও আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। যে এক্স্যাক্টলি কী করলে এটা আরও বেটার হতে পারতো, বা আরেকটু কী করলে হয়তো ও এটা বুঝতে পারতো না, বা আমার এটা অন্যভাবে করতে পারতাম। এই জায়গাগুলোকে আমি যত বেশি করে ভাববো, তত বেশি ওই চাপের মধ্যেও আমাদের কিন্তু মাথা কাজ করছে, কারণ মাথা ভাবতে শিখে গেছে বা একটা টাইমের পরে শিখে যায়। এই যে শিখে যাওয়ার জায়গাটা, সেটা একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর টাইম দিলে সবই সম্ভব। আপনার থেকে উচ্চতা সম্পন্ন প্রতিপক্ষের সাথে কিভাবে সম্মুখীন হবেন, সেক্ষেত্রে স্ট্র্যাটেজি কি থাকে? যদি আমার থেকে কেউ বিগার হাইটে কেউ আসে, তাহলে আমার যেটা মেইনলি স্ট্র্যাটেজি থাকবে সেটা হলো ওর লোয়ার লিম্স, যেগুলো লেগস, বডি, আপার বডি, লোয়ার বডি, ওগুলোকে অ্যাটাক করা। আর যেটা থাকবে সেটা হলো আমি যাতে কোনো মতে, ইনকেস আমি নিচে পড়ে গেলাম, যাতে আমি কোনোভাবে ফ্ল্যাট না হয়ে যাই ম্যাটে। আমি যদি ইনকেস নিচে চলে যাই, তারপরে আমার ওঠাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, যেহেতু ও আমার থেকে প্রথম কথা লম্বা,
আর তার মধ্যে ওর কন্ট্রোলগুলো বেশি হবে, বিকজ ওর হাত পা সবগুলোই লম্বা। তার চেয়ে আমার যেটা স্ট্র্যাটেজি হবে শুরুর দিকে, সেটা হলো যে আমি ডাউন পজিশনে খেলি, আর ও যখন আমাকে ড্র্যাগ করার বা হাত দেওয়ার বা ক্লিঞ্চে ধরার চেষ্টা করছে, তখন আমি ওর হাতটাকে ধরে বা ঘাটটাকে ধরে স্ন্যাপ বা ড্র্যাগ করে আমি কোনোভাবে লেগ অ্যাটাকে ঢুকবো। লেগ অ্যাটাকে যদি আমি ঢুকছি, তাহলে লেগ অ্যাটাকটাকে আমি কন্টিনিউ করব যতক্ষণ না ওটা পড়ছে বা আবার স্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। ওটাকে যদি আমি মাঝে ভেঙে দিই, সেক্ষেত্রে ও আমার উপরে বেশি হেভি হয়ে যাবে, তারপরে আমার খেলাটাকে বের করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি ম্যাচের সময় কিভাবে স্ট্র্যাটেজি পরিবর্তন করেন? লাস্ট ইয়ারেরই আমি একটা ম্যাচের কথা বলছি, ঠিক আছে? তো যেটাতে স্ট্র্যাটেজি ফার্স্টে বলে দিচ্ছি, স্ট্র্যাটেজি হলো নিজে থেকে চেঞ্জ করা যায় না, কারণ এটা অ্যাকচুয়ালি মেনলি কোচের ওপর ডিপেন্ড করে। কারণ আমি যেহেতু ওখানে ফাইটটা করছি, ঠিক আছে, তো ওখানে আমি ফাইটও করব, অপোনেন্ট কী করছে সেটাও বুঝবো, অ্যান্ড নিজে থেকে স্ট্র্যাটেজি চেঞ্জ করবো, সেটা আমার পক্ষে পসিবল হয় না। তো যখনই এরকম, আমি যেমন লাস্ট ইয়ারে যেটা হয়েছিল, আমি আর কোচ নর্মালি প্ল্যানিং করে গেছিলাম যে আমরা ওটা, আমি কোনো রকমভাবে আমি টেক ডাউন খাবো না। একটা ফাইটারের সাথে পড়েছিল, তো সে ছিল একদম পিওর ন্যাচারাল রেসলার, তো স্বাভাবিক আমি টেক ডাউন খাইনি, বাট ও কিছুভাবে আমাকে পুশ করে করে ও সিঙ্গেল করে পয়েন্ট বেরিয়ে নিয়ে চলে যাচ্ছিলো। তা 2 পয়েন্ট 3 পয়েন্ট এরকম চলে যাওয়ার পরে ফের আমাকে কোচ বললো যে শুধু পয়েন্টগুলো চলে যাচ্ছে, তুই তাহলে নিজের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে তুই গ্রাউন্ডে চলে যা। তো ফের আমি গ্রাউন্ডে চলে গেলাম, দেন ওখান থেকে আমি পারফরমেন্সটা বেটার করতে পেরেছি। তার একটা ম্যাচ যদি হেরে যাওয়া হয়, সেক্ষেত্রে নেক্সট ম্যাচের জন্য নিজেকে কিভাবে মোটিভেট করা হয়? আচ্ছা, তো ম্যাচ হারারটাই ফার্স্টে বলে দিচ্ছি, কারণ আমি অনেকই ফাইট হেরেছি, ঠিক আছে, প্লাস কিছু জিতেওছি, কিছু হেরেওছি। তা হেরে যাওয়ার পর আমার খুব বেশি মোটিভ থাকে না যে ও আমাকে হারিয়েছে মানে আমি নেক্সট টাইম আমি ওকে গিয়ে হারাবো, বা আমি ওকে নক আউট করবো, বা আমি ওকে সাবমিট করবো, এরকম আমার কোনো মেন্টালি থাকে না, ঠিক আছে। বাট আমার থাকে যে ওর সাথে যে ফাইটারটা খেলেছে, মানে আমার নাম তমাল সরকার, তো ওই অপোনেন্টের সাথে যে তমাল খেলেছিল তাকে বিট করা, সে যে পারফরমেন্সটা করেছিল আমি যেন তার থেকে বেটার পারফর্ম করতে পারি। গ্র্যাপলিং নিয়ে আপনার ভবিষ্যতের লক্ষ্য কি? গ্র্যাপলিং, আমি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আর গ্র্যাপলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সিইও। তো মেনলি আমার ভূমিকা থাকে ইন্ডিয়াতে হচ্ছে অ্যাজ আ অর্গানাইজার। তো আমি লাস্ট কয়েকটা বছর ধরে দুটো ইন্টারন্যাশনাল গিয়ে সেটাতে যেটা দেখেছি যে আমাদের গ্র্যাপলিংয়ে প্রভূত উন্নতি করা যায়। কারেন্টলি গ্র্যাপলিং একটা হাইব্রিড স্পোর্টস, যেটা প্রতিদিন নতুন নতুন টেকনিক নিয়ে কালচার করে যাচ্ছে এবং সেটা আগিয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে মানুষের মধ্যে এটার একটা ভালো লাগা তৈরি হচ্ছে যে এই স্পোর্টটা করা যায়। আমরা চলিত ভাষায় ইউজুয়ালি ইউজ করে থাকি এটা একটা হিউম্যান চেস, মানে এটা এতটাই সুন্দর একটা স্পোর্ট। তো আগামী দিনে যেটা ইচ্ছে আছে আমার বা আমাদের যে সংগঠনে যারা আছেন তাদের প্রত্যেকে, যে এটার ইনফ্রাস্ট্রাকচার কিভাবে তৈরি করা যায়, আর এই খেলাটাকে যদি বড় করতে হয় তাহলে আমাদের সচিন তেন্ডুলকর বা মহেন্দ্র সিং ধোনির মতো আরও বড় বড় অনেক ভালো প্লেয়ার বা আইকন তৈরি করতে হবে, যেটা থেকে মানুষ যাদেরকে দেখে আরও আগিয়ে আসবে যে এই স্পোর্টটা আমরা আগিয়ে নিয়ে যেতে চাই। এরকম আরও ওয়ার্ল্ডের অনেক অর্গানাইজেশন আছে। আমি নিজে আছি হচ্ছে UWW, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং, যেটাতে আমরা সুশীল কুমার, সাক্ষী মালিক এই ধরনের আইকনস আমরা দেখতে পাই, তাদেরকে দেখে আমরা রেসলিংয়ে বড় হচ্ছি। তো সেই মাদার অর্গানাইজেশনের আন্ডারে এই সেম স্পোর্টটা আছে গ্র্যাপলিং। তো আমরা চাই এই স্পোর্টটা থেকেও প্লেয়াররা সেইভাবেই আগিয়ে যাক। নতুনদের জন্য আমার একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে যে টিচার ক্যান ওপেন দ্যাট ডোর, ইউ হ্যাভ টু এন্টার ইট। তুমি যদি দরজা দিয়ে তুমি আসো, আমরা দরজাটা খুলে রেখেছি। কনসিস্টেন্সি বজায় রাখতে হবে খেলাটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। স্ট্রিট ফাইটের ক্ষেত্রে এই খেলা কিভাবে হেল্প করে বা কতটা উপযোগী? স্ট্রিট ফাইটের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, সামনে থেকে আচমকা একটা অ্যাটাক এলো। গ্র্যাপলিং খেলার মাধ্যমে ছোট ছোট জয়েন্ট ডিসলোকেশনের বা ম্যানিপুলেশন করার একটা শেখার অনেক জায়গা আছে বড়। সেই সাহায্যগুলো নিয়ে স্ট্রিট ফাইটে যে কেউ কোনোভাবে বেরিয়ে আসতে সক্ষম হতে পারে, যেটা স্ট্রাইকিং পার্টের কোনো মার্শাল আর্ট ফর্ম হলেই পাঞ্চ করা বা কিক করা, এই জায়গাগুলো থেকে বেটার একটা অপশন গ্র্যাপলিং ওপেন করে দেয়। এই খেলায় তো কেরিয়ার অপশন হিসেবে রয়েছে প্লেয়ার, না হলে কোচ, না হলে রেফারি, কিন্তু আপনি বেছে নিয়েছেন রেফারি। কেন? আর এই কাজটা করে আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমি গ্র্যাপলিং খেলার জগতে যখন ঢুকেছি তখন স্টুডেন্ট অবস্থায় সেলফ ডিফেন্স ক্যাম্প করানো হতো ইউনিভার্সিটি কলেজে।
সেটার মাধ্যমে গ্র্যাপলিং খেলার সাথে আমার পরিচিতি। পরবর্তীকালে শিখতে শিখতে একটা সময় নিজেকে ট্রেনার হিসেবে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশের সাথে কাজ করেছি মেয়েদের সেলফ ডিফেন্স শেখানোর ক্ষেত্রে, গ্র্যাপলিংটাকে মেনলি ইউজ করে। পরবর্তীকালে প্লেয়ার হিসেবে ন্যাশনাল লেভেল অবধি আমি কম্পিটও করেছি, মেডেল পজিশনস রয়েছে। একটা সময়ের পর মনে হলো যে খেলা যখন আমি প্লেয়ার হিসেবে করছি, সেখানে দাঁড়িয়ে যে খেলাটা সঞ্চালনা করছে সেন্টার রেফারি, তার ভূমিকাটাও অন্তত গুরুত্বপূর্ণ। তো নিজে প্লেয়ার খেলোয়াড়ের পাশাপাশি যদি আমি এই সুযোগটা সাথে নিই তাহলে কেমন হতে পারে, ইন্টারেস্টিং জায়গা। ফেডারেশনে বিভিন্ন পজিশনগুলোতে আস্তে আস্তে আমরা সেমিনার করে করে সেই জায়গাগুলোতে পৌঁছেছি। তারপর একটা সময়ের পর দেখলাম প্লেয়ার লাইফটা একটা এজ অবধি করতে পারবো, তারপর কি, তাহলে কি খেলাটা থেকে সরে দাঁড়াবো? তো সেখানটাই এই দরজাটা খুলে গেল যে না, আমি সেটা প্লেয়ার লাইফ থেকে নিজেকে প্রমোশন করে অফিসিয়াল বা রেফারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। তার জন্য যেটা যেটা করণীয় সেইগুলো আমি করেছি, বছরের পর বছর সেমিনার করা, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল। একটা সময়ের পর গত বছর সুযোগ এসেছে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার, সেই সুযোগটা পেয়েছি, গেছি। এটার পেছনে আমার ক্লাব থেকে শুরু করে স্টেট অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ফেডারেশন সবারই অনেক বড় যোগদান আছে এটার পেছনে। ম্যাম, শুধুমাত্র গ্র্যাপলিং শিখেই কি ভালো কম্ব্যাক্ট প্লেয়ার হওয়া পসিবল, নাকি তার সাথে আরও অন্য ফাইটিং গেমস শেখা প্রয়োজন? শুধুমাত্র গ্র্যাপলিং স্পোর্টটা শিখলে পরে কমব্যাট প্লেয়ার হওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে এখন সবচেয়ে গ্রোয়িং স্পোর্ট হচ্ছে কারেন্টলি MMA, যেটা মিক্সড মার্শাল আর্টস। পৃথিবীতে সবাই ভালো করে, যদি কেউ মিক্সড মার্শাল আর্টসটা নাও জানে তাহলে UFC সবাই জানে আমরা। তো তার মেন কম্পোনেন্ট হচ্ছে গ্র্যাপলিং, একটা গ্রাউন্ড গেমের দিক থেকে, কিন্তু তাদেরকে স্ট্যান্ড আপ কম্পোনেন্টসগুলো শিখতে হবে, যেমন কিক বক্সিং আছে, মুয়াই থাই আছে, এগুলোও তাদেরকে জানতে হবে। প্রেফারেবলি এগুলো ছাড়াও তারা যদি কিছুটা জুডো, রেসলিং এগুলো শিখে থাকে, তাদের এগুলো যদিও ট্র্যাডিশনাল স্পোর্টস প্রত্যেকটাই, জুডো, রেসলিং, কিন্তু এগুলো ওদেরকে হেল্প করবে। কিন্তু ভালো কমব্যাট প্লেয়ার হওয়ার জন্য তাদেরকে গ্র্যাপলিংয়ের সঙ্গে সঙ্গে স্ট্যান্ড আপের জন্য কিক বক্সিং, K1 আর হচ্ছে মুয়াই থাই, এটা শেখাটা খুব জরুরি।